মাঝরাত্রি, এখন বাজে 2:35। স্বভাবতই ভিডিও করতে এসেছি যখন, বুঝতেই পারছো কোথাও না কোথাও যাচ্ছি। আর আজকের ডেস্টিনেশন আমাদের অনেকটা লং। আমাদের গাড়ি গাড়ি চালিয়ে দূরে ঘুরতে যাওয়ার এটাই সবচেয়ে লং ট্যুর হবে। আশা করি খুব ভালোভাবে আমরা কমপ্লিট করতে পারবো। চেষ্টা করব আমরা বিগত দিনে যেরকম গেছিলাম খুব ভালোভাবে আমরা ট্যুর কমপ্লিট করে এসেছি আমাদের ডিজায়ার নিয়ে, টিগর নিয়ে। সেরকম আজকে আমাদের নতুন সাথী টাটা সাফারি। তো টাটা সাফারির সঙ্গে দেখা যাক এবার আমাদের রোড ট্রিপটা কেমন হয়। এখান থেকে ফার্স্টে যাব বেনারস। বেনারস যেতে দেখাচ্ছে প্রায় 16 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক এখন 16 ঘন্টা লাগে কি তার থেকেও আরও বেশি লাগে, কারণ রাস্তায় আমরা হয়তো মোস্ট প্রবাবলি 2টো ব্রেক নেব। তো আশা করা যায় যে 16-17 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। বেনারসে একটা দিন আমরা স্টে করব, রাত্রিবেলাটুকু শুধু ঘুমানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য। তারপরে ভোরবেলা উঠে আবার আমরা বেরিয়ে যাব মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। এই জার্নিটায় অনেক এক্সাইটমেন্ট রয়েছে অনেক মজা। সাথে এবারের আমাদের গ্রুপে মেম্বার সংখ্যা অনেক বেশি, 7 জন। আমি, মনোজ, আমাদের মেয়ে ছাড়াও আমাদের সাথে যাচ্ছে আমার মা, আমার এক জ্যাঠতো দিদি, জামাইবাবু এবং তাদের ছেলে। তো প্রচুর লোকজনের সঙ্গে আলাপ হবে, তাদের সঙ্গে গল্প হবে, মজা হবে। তো আশা করা যায় যে এবারের ট্যুরটা অনেক বেশি ভালো হবে। তো আশা রেখে আমরা এগিয়ে চলি। সো বাই। তো রাত্রির এখন 2:37, শীতের ঠান্ডা, বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 17 ডিগ্রি মাত্র। আমরা এখন যাচ্ছি আমাদের লংগেস্ট ড্রাইভ, মধ্যপ্রদেশ যাব। আমাদের সব থেকে লম্বা রোড ট্রিপ হবে আজকে। আর 5টা স্টেট টোটাল আমরা কভার করব, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি অ্যান্ড মধ্যপ্রদেশ। দেন তারপর আবার ব্যাক করে চলো জার্নি শুরু করি। আজকে আমাদের নতুন বাহন সাফারিতে করে জার্নি। পিছনে ফুল লাগেজ একদম প্যাক করা হয়ে গেছে। আচ্ছা, লাগেজটা একবার দেখিয়ে দিই, লাগেজ কিভাবে লোডেড রয়েছে। বাকি সকালবেলায় আরো ভালো করে সব দেখাচ্ছি গাড়ির ভিতরে কি অবস্থা। চলো জার্নি শুরু করি। পুরো সংসার নিয়ে চলেছি, গাড়ির পুরো সংসার। চলো টাটা, এগোলাম। ভোর 6:45 বাজে আর আমরা আছি শক্তিগড়ে। এই যে ল্যাংচা হাট, ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার, তার ঠিক উল্টো দিকে সামনে এই হচ্ছে মাঠ। হালকা হালকা আলো হচ্ছে একটু, পুরো মাঠের ওপর কুয়াশা পড়ে রয়েছে। বাড়ির থেকে মাত্র 102 কিলোমিটার দূরে শক্তিগড়ে এসে আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভিতরে টেনে 1 ঘন্টা ঘুম দিয়েছি। ভীষণ চোখটা লেগে লেগে আসছিল, ঘুম পাচ্ছিল। আর বাইরে এখানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক। গাড়িতে দেখাচ্ছে আউটসাইড টেম্পারেচার এখানে 14 ডিগ্রি 15 ডিগ্রি এরকম। আর এবার আমরা এখান থেকে এগোবো, আবার সামনের দিকে গিয়ে কোথাও একটু হয়তো দাঁড়াবো। মোটামুটি একটু ঘুমটা এখন কেটেছে। তো চলো সামনের দিকে আবার এগিয়ে যাই। বেশ ঠান্ডা এখানে। এই গাড়ির পিছনে এখানে 40 পেতে টেনে একটা বেশ সুন্দর ঘুম দেওয়া হচ্ছে। এবারে আবার এগিয়ে যাই। ঘুম দিয়ে উঠে আমরা শক্তিগড় পার করে আবার জার্নি শুরু করলাম। রাস্তায় এখন বেশ আলো হয়ে গেছে অনেকটা, হালকা হালকা। কিছুক্ষণের মধ্যেই সানরাইজও হবে। টাইম এখন 5:57, মানে অলমোস্ট 6টা বেজেই গেছে। তো এগিয়ে যাই এবার। নেক্সট টার্গেট দেখি, ঝাড়খণ্ডে ঢুকতে 2 ঘন্টা 40 মিনিট মতন লাগবে দেখাচ্ছে। হয়তো একদম ঝাড়খণ্ডে ঢুকেই হয়তো দাঁড়াবো, তার আগে হয়তো কোথাও সেরকমভাবে দাঁড়াবো না। আর পিছনে এই যে ঘুমাচ্ছে একদম, বালিশ ফালিশ নিয়ে আরাম করে বিছানা করে নিয়ে পুরো টেনে ঘুম।
সো চলো এগিয়ে যাই, আবার সামনে গিয়ে দেখা হবে। NH2 কিন্তু এখন রাস্তায় প্রচুর জায়গায় এরকম ফ্লাইওভারের কাজ হচ্ছে, ব্রিজ, যেসব জায়গায় ভিতর থেকে বিভিন্ন লোকাল রাস্তাগুলো এসে উঠেছে সেই জায়গাগুলোতে কিন্তু অনেক জায়গাতেই এরকম ব্রিজের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যাতে পরে ওই জায়গার সিগন্যালগুলো আর থাকবে না, রানিং গাড়িগুলো ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে যাবে, হাই রোডের গাড়ি। রাস্তার দুটো ধার দিয়ে কিন্তু মাটি কেটে কোথাও কোথাও মাটি ফেলে রোলার করে, কোনো কোনো জায়গাতে পিচ হয়েছে, এইভাবে কিন্তু প্রচুর কনস্ট্রাকশন চলছে। সেই সব কারণগুলোর জন্য কিন্তু বেশ টাইম লাগছে। সেই স্পিডটা আগে যেরকম মেনটেন করা যেত দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সেটা কিন্তু এখন করা যাচ্ছে না। এবং এই লরিটাকে জাস্ট ওভারটেক করলেই দেখতে পাবে এই যে বাদিকে যেরকম এই যে রোডের এক্সপানশন চলছে, চওড়া করছে এদিক দিয়ে রাস্তা, তো এই কারণের জন্য সামনে যেটা দেখা যাচ্ছে একদম দুটো গাড়ির মাপে মাপে রাস্তা হয়ে গেছে। আগে যেমন লেফট সাইডে এই হোয়াইট লাইনের পরে কিছুটা জায়গা থাকতো যেখান দিয়ে অনেক সময় বেরোনো যেত, এখন কিন্তু সেই জায়গাগুলো আর নেই। কাজেই লরির জন্য ওয়েট করতে হচ্ছে যতক্ষণ না লরি জায়গা দেবে, আগে কিন্তু এগিয়ে আসা যাবে না। থেকে জাস্ট 20 কিলোমিটার আগে আছি এবং এই এতক্ষণ বাদে NH2টা চওড়া হয়েছে। এতক্ষণ যখন 2 লেনের রাস্তা ছিল সেটা এখন 3 লেন হয়েছে এবং রাস্তায় কনস্ট্রাকশনের কাজটাও এখন আর নেই। এখন কিন্তু একটা গুড স্পিড মেনটেন করে যাওয়া যাবে। এই সামনে একটা হোর্ডিং আছে যেখানে দার্জিলিং 514 কিলোমিটার এবং দুর্গাপুর দেখাচ্ছে 20 কিলোমিটার। বাদিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে দার্জিলিং এর দিকে, আর আমরা চলে যাব সোজা এখান থেকে দুর্গাপুর হয়ে আসানসোল, রানীগঞ্জ। আমরা এই বর্ডার ক্রস করছি, ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে এখন ঝাড়খণ্ডের দিকে ঢুকছি। এই ব্রিজের উপরে চলে এসেছি, নদীতে একদমই জল নেই। এই ব্রিজটা ক্রস করে আমরা ওপারে নামলেই কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাব। 4 ঘন্টা 8 মিনিট ড্রাইভিং টাইম আমাদের বাড়ির থেকে ঝাড়খণ্ডের বর্ডার অবধি। এই আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করলাম। এবারে ঝাড়খণ্ড ক্রস করব, দেন বিহার পুরো ক্রস করব, দেন ইউপিতে আমরা এন্টার করে কিছুটা গিয়ে আমাদের হোটেল বারাণসীতে পৌঁছাবো। তো আমরা এখন ধানবাদ ক্রস করে অনেকটা এগিয়ে চলে এসেছি। এদিকে রাস্তা তো ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ রাস্তা এদিকে, সঙ্গে এদিকেও রাস্তা যদি দেখা যায় একদম দারুণ, 1, 2, 3টে পুরো হাইওয়ে এবং অসাধারণ গেছে। এই রাস্তাটা পুরো 3টে করে কিন্তু লেন আছে, মানে ওই দিকের লেনটাতে যাওয়ার 3টে, মাঝেরটাতে আসার 2টো, আবার এই পাশে আসার 2টো, টোটাল 7 লেনের হাইওয়ে। এখানে রাস্তার ধারের সাইডে এখানে গাছের ছায়াতে আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখে একটুখানি রেস্ট নিচ্ছি। অনেকক্ষণ ধরে টানা ড্রাইভ করা হচ্ছিল, তো সেই কারণের জন্য ভাবলাম এখানে একটা ভালো জায়গা পেয়ে একটুখানি দাঁড়িয়ে নেওয়া যাক। যদিও শীতকাল, গাছের ছায়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তবে ভালোই লাগছে। এবং দূরে ওই পাশে কিছু পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট, একটু আগের থেকে শুরু হয়েছে, 10-20 কিলোমিটার আগের থেকে পাহাড়গুলো স্টার্ট হয়েছে। ক্যামেরায় হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই জায়গা দিয়ে একটা পাহাড় রয়েছে।
বিহার বর্ডারের থেকে ঘন্টাখানেক মতন রাস্তা আমরা এখন আগে আছি। এই যে আমার পেছনে রাস্তা, দুর্দান্ত রাস্তা, এই রাস্তায় চলে যাচ্ছে বিহারের দিকে। আর এদিকে আমরা ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে আসলাম। তো এসে এইখানে একটা ধাবা পেয়েছি। এই ধাবাতে আমরা, এই হচ্ছে ধাবাতে সামনে খাটিয়া পাতা, এখানে বসে আমরা চা বিস্কুট খেলাম, সকালে ব্রেকফাস্ট হলো আর কি। দেন গাড়ি এখন আছে রেস্টে। এদিকে ম্যাডাম একটুখানি অফিসের কাজবাজ এখানে করে নিচ্ছে, দিয়ে এখান থেকে সমস্ত কাজবাজ হয়ে গেলে আমরা আবার বেরোবো। ল্যাপটপ, নিটের জন্য ডঙ্গেল ফঙ্গেল সব নিয়ে বসে ফুল দামে কাজবাজ করছে। কাজবাজ হলে আবার সব গুটিয়ে নিয়ে এখান থেকে যাব আমরা এই দিকে। আর ঘন্টাখানেক গেলে আমরা বিহার এন্টার করব। এখান থেকে আরও 7.5 ঘন্টা মতন দেখাচ্ছে পৌঁছতে। আর এই হচ্ছে সেই ধাবা যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। চলো আবার গাড়িতে উঠে এগিয়ে দেখা হবে, ততক্ষণ একটু কাজবাজ করে নেওয়া যাক অফিসের। তো আমরা এখন বিহারের ধোবি বলে একটা জায়গায় একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আবার এগিয়ে চলেছি। এখন আছি এই বিহারের হাইওয়েতে, এবং বিহারের হাইওয়ে সবচেয়ে মেন, এরকম উল্টো দিক থেকে গাড়ি, টোটো, বাইক, মাঝে মধ্যে লরি সবকিছু এরকম আসে। এটা বিহারের হাইওয়েরই নিয়ম, অন্য কোথাও সচরাচর দেখা যায় না। খাওয়া দাওয়া যেটা হলো ধোবি বলে একটা জায়গায় রেস্টুরেন্টে, খাওয়ার ব্যাপারে কিছু বলো, কেমন লাগলো খাবার? রেস্টুরেন্টের নাম নীলাঞ্জনা। হ্যাঁ, অবাক হলাম, বিহারে আবার বিহারের নীলাঞ্জনা রেস্টুরেন্ট। বাঙালি রেস্টুরেন্ট ভেবেই ঢুকলাম, দেখলাম যে তথাকথিত মানে এই এলাকারই মানে খাবার দাবার পাওয়া যায়, বাঙালি খাবার কিছু নেই। তো বিরিয়ানি নেওয়া হয়েছিল, চিকেন বিরিয়ানি, সাথে বাটার নান আর আলু দো পেঁয়াজা। মোটামুটি মানে চলে খাবার, খুব খারাপ না আবার মানে ভালো না, অ্যাভারেজের থেকে একটু ডাউনে আর কি। আর দামটাও মোটামুটি কমের দিকে, দামও ঠিকঠাক। আমরা এই আইটেমগুলো সাথে একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম, তো আমাদের 500-র মধ্যে হয়ে গেছে। এবং এখানে বিরিয়ানিতে আবার 2 পিস করে মাংস দিয়েছিল। 2 পিস মাংস দিয়েছিল, আবার একটা ডিমও দিয়েছিল। আর এখন তো এই বিহারের ভিড়ে ভরা হাইওয়েতে উল্টো দিকেও দেখছি লরির একদম প্রচুর ট্রাফিক। সাসারাম সম্বন্ধে আমরা যেটা শুনে এসেছিলাম যে খুব জ্যাম হয় বা কিছু, কিন্তু এখানে দুজন মানে লোকের সাথে কথা বললাম, ভদ্রলোকের সাথে, তো দুজনে যেটা বললো যে সাসারাম এখন 4 লেন রোড, ওটাতে সেরকম একটা জ্যাম হয় না। 2-1 সময় কখনো কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হলো, সেই ক্ষেত্রে হলেও হতে পারে, কিন্তু জ্যাম যেরকম আমরা ইউটিউবে দেখেছি বা অনেক ব্লগে দেখেছি যে সাসারামে মারাত্মক জ্যামে পড়েছে বা কিছু, সেইটা বললো যে মাঝে সাঝে হয়, কিন্তু নর্মালি ফাঁকাই থাকে। তো দেখা যাক, আমাদের এখন বলছে 100 কিলোমিটার এখান থেকে, গিয়ে দেখা যাক কিরকম জ্যাম পাওয়া যায় বা কিছু, জানাবো। কলকাতা টু বারাণসী যাতায়াতের পথে বাই রোড যাতায়াত করলে এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে। আমরা না হলেও আজকে সারাদিনে 10 থেকে 15টা এই জিনিস দেখতে পেয়েছি। রাস্তার উপর দিয়ে চলা ট্রেনের ইঞ্জিন, এবং পরপর বেশ অনেকগুলো করে এইখানে এই একটা, ওইদিকে সামনে আবার আগে একটা যাচ্ছে, একটু কিছুক্ষণ ছাড়া ছাড়াই এক একটা এরকম বড় বড় ট্রলারগুলোতে করে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে। এখন বেনারস থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি বান্ধবগড়ের দিকে। খুব তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে সকালবেলায়, কারণ অনেকটা টাইম লাগবে, এবং সন্ধ্যা হয়ে গেলে আবার ওখানে ফরেস্ট এরিয়াতে প্রবলেম। সো চটপট যেতে হবে। হোটেলেও সেই জন্য সেভাবে কোনো হোটেলের কোনো ভিডিও করা হয়নি। সিটির থেকে বেরিয়ে আমরা বাইরে রিং রোডে এসেছি, বারাণসী রিং রোডে, এবং এখান থেকে আমাদের টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 5 মিনিট পৌঁছানোর। তো আমরা এখন
বেনারস টু আগ্রার হাইওয়ে ছেড়ে বাদিক দিয়ে ঢুকলাম মির্জাপুরের দিকে। এই মির্জাপুর হয়ে এবার আমরা যাব হচ্ছে বান্ধবগড়। এখন 285 কিলোমিটার রাস্তা আছে, টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 19 মিনিট। মানে খুব সম্ভবত হাইওয়ে হয়তো খুব বেশি নেই, স্টেট হাইওয়ে এই সমস্ত হয়তো থাকবে, যার জন্য টাইমটা এতটা বেশি দেখাচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য। তো দেখা যাক আগে গিয়ে কোথায় যাওয়া যায়। এটা আবার কি রেল লাইন পার হচ্ছে, এই যে মির্জাপুর স্টেশন দেখাচ্ছে ওখানে বাদিকে। এই হচ্ছে কালিন ভাইয়ার এলাকা। এবার এগিয়ে চলি। আমরা এখন গঙ্গা ক্রস করছি। এই হচ্ছে গঙ্গা নদীর অবস্থা, একদমই জল নেই এদিকে, পুরো শুকনো। এপাশেও সেম অবস্থা, জল একদম ওখানে দেখে মনে হচ্ছে হেঁটে পার হয়ে চলে যাওয়া যাবে এমন অবস্থা। তবে গঙ্গাটা এখানেও চওড়া, আমাদের ওখানের মধ্যে অনেকটা চওড়া। তো এবারে ম্যাডাম গেছে ড্রাইভারের সিটে। এরকম পাহাড়ি রাস্তা দেখে ম্যাডাম আর ড্রাইভ না করে থাকতে পারেনি। ফার্স্ট টাইম পাহাড়ের রাস্তায় ম্যাডাম গাড়ি চালাবে। সাফারি নিয়ে পাহাড়ি রাস্তায় ম্যাডামের ফার্স্ট ড্রাইভ শুরু হলো। যদি এটাই পাস করে যাই দেন তারপর সিকিম, লাদাখ এই সমস্ত ট্রিপে যাবে। সব জায়গাতেই যেতে হবে, আস্তে আস্তে হাতে খড়ি করতে হবে। তো এই আজকে পাহাড়ের হাতে খড়ি হচ্ছে। এই যে পাহাড়টা দেখো, এদিকে পুরো পাথর কেটে কেটে রাস্তা বানিয়েছে। তো রাস্তায় যেতে যেতে একটা এত সুন্দর জায়গা দেখতে পেয়েছি, সেখানে না দাঁড়িয়ে আর পারলাম না। একবার দেখো আমার পিছনের ভিউটা খালি। এই হচ্ছে পিছনের পুরো ভিউ, এবং পুরো পাথর, মাটি কিচ্ছু নেই, পুরো চারিদিকটা পুরো পাথর আর পাহাড় পাহাড় এরকম পুরো পুরো ড্রাই একদম। এই রাস্তা ছিল, রাস্তার থেকে আমরা এখানে নেমে এসছি। এখানে একদম পুরো পাথরের উপরে আমরা গাড়ি নিয়ে এসছি। সাফারি নিয়ে একটু অফরোডিং না হলে কি হয়, সেই কারণের জন্য। বাকি জায়গাটা দেখো পুরো পাথরে পাথরে একদম ভর্তি, মানে কোথাও মাটি নেই। এবং সব থেকে বড় কথা, এই পাথরগুলোর সব কালার কিন্তু লাল, এগুলো সব ধুলো পড়ে এরকম সাদা হয়ে রয়েছে। একটু ঘষলে পরে সেখানে বোঝা যাচ্ছে পাথরের কালারগুলো হচ্ছে লাল। এবং এইরকম জায়গা দেখে একটু অফরোডিং করব বলে এইখানে গাড়িটাকে না নামিয়ে আর পারলাম না। এই যে দেখো একবার, এইখানে তো গাড়ির ছবি থোড়া বানতাই হ্যায়। আবার পাহাড়ে ওঠা শুরু করেছি, এবং এখানে খুব শার্প বেন্ডিং আছে রাস্তাটাতে। এই যে লরিগুলো ঘুরছে, অনেকটা করে জায়গা নেই, এবং বড় বড় লরি যাচ্ছে। লরিগুলোর ঘোড়া দেখি বোঝা যাচ্ছে খুব কষ্ট করে ঘুরছে। এবং স্লোপটাও কিন্তু বেশ ভালো রাস্তা, এক একটা টার্নে অনেকটা করে করে উঁচু হয়ে যাচ্ছে। দুদিকে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, একটু জঙ্গল জঙ্গল, সঙ্গে পাহাড়। আবার এটা সবকিছু মিলিয়ে দারুণ বেশ জায়গাটা। এখানে রাস্তাটা মেপে দেখা যাচ্ছে সামনে কিরকম আসছে, পুরো জিগজ্যাগ রাস্তা সামনে প্রচুর।
একটু ছাড়া ছাড়া এই পাহাড়ের টার্নিং। সো লেটস সি আগে গিয়ে আবার নতুন কি ভিউ আসে। জাস্ট ফাটাফাটি ঠিক যেরকমটা চাইতাম সেরকমই একদম পাহাড়ের রাস্তায় এসে আবার হাজির হয়েছি। রাস্তাটা দেখো, এক একটা টার্নিং এ কতটা করে আপ ডাউন, আর গাড়ির পারফরমেন্স তো একদম পুরো মাখন যা যাচ্ছে, কিছু আর বলার নেই, অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। আর এই আউটসাইডের ভিউটা খালি দেখো, পাহাড় থেকে নিচের ভিউটা, এই হচ্ছে পাহাড় থেকে নিচের ভিউ, পুরো ভ্যালি ভিউ, পুরো গ্রামটা নিচে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তার রাস্তা, অসাধারণ। সঙ্গে ওয়েদার তো আজকে একদম ফাটাফাটি। জাস্ট নিচেটা খালি দেখো, অসাধারণ একেবারে একটা জায়গায় এসে বুঝি। আর এই যে বড় বড় লরিগুলো কিভাবে ঘুরছে শুধু দেখো, এখানে প্রচুর দূর দিয়ে অনেক কষ্ট করে এরা সব টার্ন নিচ্ছে। আমরা সেই ভয়ে গাড়িকে একদম রাস্তার কোনায় নিয়ে গিয়ে রেখেছি। এই বান্ধবগড়ের পথে যেতে যেতে রাস্তার ধারে সুন্দর একটা চা খাওয়ার জায়গা পেলাম, একটু বসে চা কফি খেয়ে নিলাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো ডেকোরেশন করা, সামনে গাড়ি ফাড়ি রাখার জায়গা আছে, এখানে লাইটিং। এদিকে যাব আমরা বান্ধবগড়ের দিকে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, জেপিস হাট। তো বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমও পরিষ্কার। তো এবার আমরা এখান থেকে যাব, অলরেডি সন্ধ্যা হয়ে এসছে। বাকি কালকের থেকে শুরু হবে আমাদের হোটেলের ট্যুর। এই হচ্ছে আমাদের লেমন ট্রি বান্ধবগড়ের রিসর্ট। বাইরেটা রাত্রিবেলায় পুরো এরকম পরিবেশ, এবং খুব সুন্দর বাঁশঝাড়ের ভিতর দিয়ে রাস্তা, মানে পুরো রিসর্টটা একটা থিমে সাজানো এবং খুব সুন্দর। কাল সকালে বাইরেটা পুরো দেখা যাবে। এখন ঘরের ভেতরটা দেখাই। এই হচ্ছে আমাদের 206 রুমে ঢুকলাম, ঢুকেই বান্ধবগড়ের বাঘের ছবি, এখানে ওপেন স্পেস, এদিকে একটা বিরাট বড় ঘর, এইখানে এর ভিতরে মিনি ফ্রিজ, দেন ওপরে চা কফি অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা হরিণের মুখ, লাইট, এখানে সোফা টেবিল সেট, বসে আড্ডা দেওয়া খাওয়া দাওয়ার জন্য, বড় একটা বিছানা, এখানে একটা টেবিল, বড় টিভি, বেড সাইড টেবিল, ফোন, ওখানে বেড সাইড টেবিল, একটা আলনা টাইপের কিছুটা, এখানে জানলার এখানটায় সুন্দর বসার জায়গা, এসি। তারপর এদিকে আসলে এখানে সমস্ত ওয়ার্ড্রপ, এইখানে একটা দরজা আছে, বাইরেটা হচ্ছে ওপেন বাথরুম, এটা কাল সকালে দেখা যাবে। দেন এখানে একটা বড় বাথরুম, এদিকে শাওয়ার এরিয়া অনেকটা বড়, এদিকে কোমোড, নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার, জঙ্গলের মধ্যে হলেও কিন্তু খুব পরিষ্কার মেনটেন করা। আর বান্ধবগড়ের স্পেশাল অ্যাট্রাকশন, এখানে ঠিক বিছানার ওপরেই তাকিয়ে আছে। এবার আমরা স্ন্যাক্স ডিনার ফিনার অর্ডার করে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কাল সকালে গিয়ে বাইরেটাকে দেখাবো। আর আজকের মতন এখানেই এই এপিসোডেতে বাই, পরের এপিসোডে লেমন ট্রির বাইরের ভিউটা দেখাবো। টাটা।